আমাদের সেকেন্ড টার্মের লাস্ট পোর্শন বাকি ছিল। ভাইয়া যেটা মার্ক করে দিতেছে এটা হচ্ছে সোললি ফর ভাইবা পারপোজ। রিটেনের জন্য হচ্ছে তোমরা সবসময় আরএমইউর কোশ্চেনগুলো আগে পড়বা, অ্যান্ড এরপরে হচ্ছে প্রফে যখন রিটেনের কোশ্চেনগুলো পড়বা তোমরা আরেকটু সিলেক্টিভ পড়বা ওখান থেকে। যেমন ওখান থেকে হচ্ছে বারবার অ্যাডভার্স ইফেক্ট বা হচ্ছে ইন্ডিকেশনের যেগুলো আসে ওগুলো বলে দেয় যে 3টা করে 4টা 5টা করে ইন্ডিকেশন অ্যাডভার্স ইফেক্ট লিখতে, বা মেকানিজম যতটুকু জানো, অনেক মেকানিজম আছে একটু লং, ওইটাকে একটু শর্ট করে লিখতে হবে, কারণ পরীক্ষার মার্কস এরকম থাকে যে আধা নাম্বার, 1 নাম্বার, 10 নাম্বার এরকম করে দেওয়া থাকে, যেটা যত নাম্বারে থাকে আমরা অ্যান্সার করার চেষ্টা করবো ঠিক ততটুকুই। তো ভাইবার জন্য আমাদের এই অটাকোয়েডস থেকে হচ্ছে আবার শুরু করতেছি মার্কিং করা। তো অটাকোয়েডস এর সংজ্ঞা লাগবে, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন লাগবে। ক্লাসিফিকেশনের মধ্যে এই 3 টাইপের ক্লাসিফিকেশনের মধ্যে এই যে লিপিড ডেরিভেটিভস যেটা আছে ওই 3টা বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো তো ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে এই যে হিস্টামিনের সিনথেসিসটা লাগবে। সিনথেসিস অত ডিটেলস না, কোনটা থেকে কি তৈরি হয়, হিস্টামিন কোথায় স্টোর করা থাকে। তারপরে হচ্ছে এই যে রিলিজ অফ হিস্টামিন, এটা পুরো ভাইবার জন্য কোন কোন ড্রাগ হিস্টামিন রিলিজ করে, তারপর হচ্ছে কোন কোন সাবস্টেন্স হিস্টামিন রিলিজ করে এটা লাগবে। হিস্টামিন রিসেপ্টর আর তাদের লোকেশন এটা লাগবে, যে এভাবে যে হিস্টামিন রিসেপ্টর কয় টাইপের আছে। তারপরে হচ্ছে প্রফের সময়, এখন টার্মের ভাইবার জন্য এটা পড়ার দরকার নেই, এই যে অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্টটা পড়ে নিবা। অ্যান্টাগনিস্ট কোনগুলো, ওই যে ড্রাগস গুলো যেগুলো আমরা পড়ি নর্মালি। তারপর হচ্ছে যে ফিজিওলজিক্যাল রোল, ফার্মাকোলজিক্যাল রোল, লিটারালি কাইন্ড অফ সেম, এটা পড়বা ভাইবার জন্য। তারপরে হচ্ছে এইখানে ট্রিপল রেসপন্স, এটা খুব ধরে, ঠিক আছে। হিস্টামিন নিয়ে যখন কোশ্চেন আসবে, ড্রাগস নিয়ে যখন কথাবার্তা বলবি, এই ঘুরে ফিরে এই জায়গাটায় কিন্তু আসবে ট্রিপল রেসপন্সে। তো ট্রিপল রেসপন্সে কি কি হয় আর কেন হয় এটাই মাস্ট। মেইন পয়েন্টস গুলা বললেই চলবে। হিস্টামিন রিলিজের ফলে কি হয় মাস্ট নো। তারপর হচ্ছে হিস্টামিনের ক্লিনিক্যাল ইউজ, এটা কিসের জন্য ইউজ করা হয় দেখো, প্রভোকেটিভ টেস্ট হিসেবে। তারপর হচ্ছে হিস্টামিনের অ্যান্টাগনিস্ট ফিজিওলজিক্যাল, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন মাস্ট নো। তারপর রিলিজ ইনহিবিটর আর রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হচ্ছে আমাদের যে ড্রাগস গুলো আমরা নর্মালি করি। তারপর হচ্ছে এই যে আমাদের ড্রাগস গুলো, এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, আলাদা আলাদা করে প্রত্যেকটার মধ্যে এই যে ব্রড হেডিংস গুলো জানা লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেকেন্ড জেনারেশন, এখানে কয়েকটা আছে, এই 3টা ছাড়াও আরো কয়েকটা আছে, যেমন এই যে ফেক্সোফেনাডিন, লোরাটাডিন, ডেসলোরাটাডিন, মিজুলাস্টিন, অ্যাজেলাস্টিন, ইভাস্টিন, এই সবগুলাই হচ্ছে কাইন্ড অফ সেকেন্ড জেনারেশন। তারপরে হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ অ্যান্টিহিস্টামিনস, এখানে দেখো যে অ্যান্টিহিস্টামিন অ্যাকশন তো আছে, তার সাথে সাথে অ্যান্টিকোলিনার্জিক অ্যাকশনও থাকতে পারে। তারপরে হচ্ছে দেখো এটা লোকাল অ্যানেস্থেসিয়া হিসেবে কাজ করে, অ্যান্টি অ্যান্টিনার্জিক অ্যাকশনও আছে। তারপরে হচ্ছে ইন্ডিকেশন গুলা, এই যে ইচিং, আর্টিকারিয়া, তারপর ডার্মাটাইটিস, তারপর রাইনাইটিস, এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে কোনগুলা বেশি ইউজ করি। এগুলা থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা যেটা আখতারুজ্জামান স্যার প্রফে জিজ্ঞাসা করে, টার্মে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে এই যে প্রেগনেন্সি তে কি হয়, মৌসুম মর্নিং সিকনেস হয়। মর্নিং সিকনেস যখন প্রশ্ন করে তখন হচ্ছে সাথে আসে মোশন সিকনেস, ঠিক আছে। তো মর্নিং সিকনেস আর মোশন সিকনেসে কি কি দেয় এটা হচ্ছে মাস্ট নো। তারপর হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক হিসেবে কোনটা ইউজ করি এটা মাস্ট নো। অ্যাডভার্স ইফেক্ট, তারপর হচ্ছে ডিফারেন্স মাস্ট নো। এখানে হচ্ছে এই যে দেখো যে লিপিড সলিবিলিটির পয়েন্টটা থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিএনএস পেনিট্রেশন। ফার্স্ট জেনারেশন গুলো হচ্ছে সিএনএস পেনিট্রেট করতে পারে, সেকেন্ড জেনারেশন করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে, আবার কিছু আছে অল্প করে।
সিটেশন বেশি কার ফার্স্ট জেনারেশনের, কারণ হচ্ছে সিএনএস পেনিট্রেট করে। তারপরে হচ্ছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কোনটা বেশি বেশি ইফেক্টিভ, সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। ইফেক্টিভ বেশি কিন্তু ডিউরেশন এটার কম। তারপর হচ্ছে কমনেস্ট অ্যাডভার্স ইফেক্ট মাস্ট নো অ্যাডভান্টেজ। এই যে সিনথেসিস অফ সেরোটোনিন, এটা জানা একটু বেটার। তারপরে হচ্ছে এটা জানা দরকার আছে, সেরোটোনিনের অ্যাগনিস্টের নাম। এটা হচ্ছে প্রফের সময় পড়ো, এখন এত পড়ার দরকার নাই টার্মের জন্য। এটা দেখো যে এই যে সেরোটোনিন অ্যাগনিস্টের মধ্যে আইবিডির আইবিএস এর ড্রাগ যখন পড়বা, এখানে দেখো যে আইবিএস এর পেশেন্ট তার প্রিডমিনেন্টলি কোনটা আছে, কনস্টিপেশন। ওখানে আমরা দেখবো তার হচ্ছে প্রোকাইনেটিক ড্রাগস, মানে হচ্ছে তার গাটের মোটিলিটি বাড়ার জন্য আমরা কি কি দেবো, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সেরোটোনিন অ্যান্টাগনিস্টের ইন্ডিকেশন, প্রফের সময় একটু পড়লো। তারপর হচ্ছে ট্রিপটান, সেগুলো লাগে। এই যে মাইগ্রেনের যাদের প্রবলেম আছে, মাইগ্রেনের পেশেন্ট, ওদের হচ্ছে ট্রিপটেন্সটা দেওয়া হয়। ট্রিপটেন্স কিভাবে কাজ করে এটা ধরে মেকানিজম। তারপরে হচ্ছে ট্রিপটেন্সের অ্যাডভার্স ইফেক্ট। তারপর হচ্ছে প্রোস্টানয়েডস কি কি আছে। তারপরে হচ্ছে কে কে ভেসো ডাইলেশন করে, তারপর কে 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 ভেসো কনস্ট্রিকশন করে, তারপর হচ্ছে পারমিয়াবিলিটি কার বাড়ে, কে বাড়ে অ্যাকচুয়ালি, এটা তিনটে ইম্পর্টেন্ট। প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে কারা, দুই টাইপের, একটা হচ্ছে স্টেরয়েড, একটা হচ্ছে নন স্টেরয়েডাল ড্রাগস। তারপর হচ্ছে এই সিনথেসিসটা মাস্ট না, ঠিক আছে। একটা হচ্ছে এই দেখো 5 লাইফোক্সিজেনেস পাথওয়ে, 12 লাইফোক্সিজেনেস পাথওয়ে, একটা হচ্ছে সাইক্লোক্সিজেনেস পাথওয়ে। দুইটা কি কি তৈরি হয় দেখো, কোনটা ভেসো ডাইলেশন করে, কোনটা ভেসো কনস্ট্রিকশন করে, মাস্ট নো, ঠিক আছে। এই ছকটা ভালো করে পড়বা। এখানে দেখো, এই দেখো ফসফোলাইপেজ কে ইনহিবিট করতে পারে কি, স্টেরয়েড। সাইক্লোক্সিজেনেস কে ইনহিবিট করতে পারে কি, এই যে আমাদের অ্যাসপিরিন, কক্স 1 কক্স 2 ইনহিবিটর, ইন্ডোমিথাসিন, এগুলো আছে। এখানের মধ্যে এই যে দেখো 5-HPE-টি, তার থেকে 5-HE-টি তৈরি হচ্ছে, যে এগুলো বেশি ইম্পর্টেন্ট না। এই যে 5 লাইফোক্সিজেনেস পাথওয়েতে এই যে লিউকোট্রিন A4 C4 D4 E4, এখান থেকে A4 থেকে B4 প্যারালালি তৈরি হতে পারে, এটা ধরে। তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল রোল, এটা মাস্ট নো। ভ্যাসোডাইলেশন, ভ্যাসোকনস্ট্রিকশন, প্লাটিলেট অ্যাগ্রিগেশন কে করে। রিপ্রোডাক্টিভ অর্গানের উপরে দেখো, এখান থেকে দরকার আছে যে কোনটা হচ্ছে কন্ট্রাকশন করে, রিল্যাক্সেশন করে। মেইনলি দেখো যে এখানে হচ্ছে লো কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশনের ব্যাপার আছে, এগুলো অনেক এভাবে ধরবে না। অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রফের জন্য। এখন হচ্ছে অনেক বেশি এটা নিয়ে পেঁচাবে না টার্মের মধ্যে। তারপর জিআইটির মধ্যে কি করে, যে সাইটোপ্রোটেকশনটা কিভাবে দেয়, এটা লাগছে। হাউসকিপিং অ্যাকশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, ফিজিওলজিক্যাল যে অ্যাকশন আছে, একটু আগে যে ভাই যে পয়েন্টগুলো মার্ক করে দিছি, এগুলো হচ্ছে হাউসকিপিং অ্যাকশন হিসেবে কাজ করে, এটা লাগবে ভাইবার জন্য। মিসোপ্রোস্টলের ইন্ডিকেশন লাগবে। তারপরে হচ্ছে মিসোপ্রোস্টলের সাথে হচ্ছে লুবিপ্রোস্টনেরটা লাগবে, অ্যালোপ্রোস্টাডিল ইরেক্টেড ডিসফাংশনের জন্য। আর এটা দেখো যে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তার যে গাইনোকোলজিক্যাল বেশ রোল আছে এটার মধ্যে, পোস্টপার্টাম হেমোরেজ, অ্যাবর্শন, তারপর হচ্ছে লেবার। তারপর হচ্ছে এই যে দেখো গাইনোকোলজি এন্ড হচ্ছে অবস্টেট্রিক্স এ পোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস এর রোল কি করতে পারে। তারপরে হচ্ছে এটা দেখো যে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস এর অ্যাডভার্স ইফেক্ট।
এই যে আর্গোট অ্যালকালয়েডস কি কি আছে এটা দেখো যে ন্যাচারালের মধ্যে কি কি আছে। আর্গোটামাইন, আর্গোটক্সিন। তারপর আর্গোটামাইনের ইউটেরাইন অ্যাকশন, এটা পড়বা প্রফে, এখন পড়ার দরকার নেই। এগবলিক্স ফাইবার জন্য ইম্পর্টেন্ট, টার্মের জন্য। ইউটেরাসে কোন কোন রিসেপ্টর থাকে প্রফের সময় একটু পড়ে নিও এটা। আর ব্রডহেডিক্সে যদি পড়ো, এই যে এতটুকু পড়ো যে রিসেপ্টর, আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর, সেরোটোনিন রিসেপ্টর। ইন্ডাকশন অফ লেবারের জন্য আমরা কোনটা ইউজ করি? পোস্টপার্টাম হেমোরেজের জন্য কোনটা ইউজ করি? তারপরে হচ্ছে এই যে ড্রাগ অফ চয়েস কোনটা? অক্সিটোসিন লেবারের ক্ষেত্রে। এটা দেখো যে অক্সিটোসিন আর আর্গোমেট্রিন, হ্যাঁ, আর্গোমেট্রিনের মধ্যে স্মল ডোজে কি হয়, হাই ডোজে কি হয়। এখানে স্মল ডোজে কি হয়, হাই ডোজে কি হয়। তারপরে হচ্ছে এখানে অক্সিটোসিনের মিল্ক ইনজেকশনের একটা রোল আছে, এটা লাগবে। টকোলো টকোলাইটিক এজেন্টস, একটু আগে পড়লাম আমরা অক্সিটোসিক্স, এখন পড়তেছি টকোলাইটিক্স, দুইটাই কিন্তু লাগে, আর দুইটাই হচ্ছে কোন কোন এজেন্ট ইউজ করে এটা লাগে, কেন ইউজ করা হয়। মাইগ্রেনের ড্রাগস গুলা লাগে। একটু আগে ওই যে ট্রিপটেন্স গুলো বলছিলাম না, এই ট্রিপটেন্স গুলো এখানে আছে। এটা বেশ সহজ একটা জিনিস, পরীক্ষায় ধরে, পারা লাগবে। মোশন সিকনেসের কোনটা কোনটা লাগে দেখো, এটা একটু কইলো, কারণ হচ্ছে এই যে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যখন পড়বা এই ওষুধগুলো আছে ওখানে, অ্যাট্রোপিন, হায়োসিন, সাইক্লিজিন, যেগুলো একটু আগের অ্যান্টিহিস্টামিনের মধ্যে এগুলো দেখবা আছে। এই ক্লাসিফিকেশনটা প্রফ যখন আসবে, প্রফের ভাইবার আগে একটু আগে পড়ে নিও। প্রফের আগে এটা পড়ে নিও যে মেফেনামিক অ্যাসিড, এটা সে ডেরিভেটিভ, এটা ফেনামিক অ্যাসিড ডেরিভেটিভ, একটু পড়ো। এখন টার্মের জন্য এটা পড়ার দরকার নেই, এটা টার্মের জন্য মাস্ট। এখানে হচ্ছে স্বর্গত স্যার প্যারাসিটামলকে হচ্ছে যে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস হিসেবে ধরতে রাজি না, ঠিক আছে, উইক বইলো। তারপরে দেখবা যে স্যার বলবে যে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস হিসেবে ধরি না এটাকে। ওইটাকে যেটা বললাম যে একটা ড্রাগসের যে ক্লাসের অন্তর্ভুক্ত আর কি, ওই ক্লাসের নামগুলো পড়বা, ব্রড হেডিংস এগুলো, এই যে যেমন হচ্ছে অ্যাসপিরিন, এটা থেকে ধরে যে অ্যাসপিরিন কোন ড্রাগসের ক্লাসের মধ্যে আছে, এটা হচ্ছে স্যালিসাইলিপস, ঠিক আছে। তো অ্যাসপিরিন পয়জনিং না বলে অনেক সময় বলতে পারে যে স্যালিসাইলেট পয়জনিং, ঠিক আছে, তখন হচ্ছে চিনতে সুবিধা হবে। তারপর হচ্ছে এই যে কক্স টু সিলেক্টিভ, এটা মাস্ট নো। লং অ্যাক্টিং অ্যানাসিডস, এখানে একটা কথা হচ্ছে যে এই যে ডিউরেশন এগুলোর ক্ষেত্রে লং ডিউরেশন, শর্ট ডিউরেশন, এগুলা কিভাবে না বলে এভাবে বলে টেকনিক্যালি কোশ্চেন। যেমন আমাকে প্রফেসর জিজ্ঞাসা করছিল যে এমন একটা পেনিসিলিনের নাম বলো যে পেনিসিলিনটা দিয়ে তুমি ধরো 1 সপ্তাহ, একদিন বা কয়েকদিন নিশ্চিন্তে থাকতে পারবা। তো তখন হচ্ছে মেইনলি যেটা মাথায় আনা লাগবে যে লং ডিউরেশন কোনটা। দেখো এখানে হচ্ছে 26 আওয়ারের বেশি হাফ লাইফ এরকম কোনটা কোনটা আছে, নেবুমেটন, পিরুক্সিকেম, অক্সাপ্রোচিন।
তো এইভাবে হচ্ছে যখন তোমাদের কাছে একটু টাইম থাকবে, এই যে টার্ম দেওয়ার পর যখন হচ্ছে সবকিছু পড়বা, তখন হচ্ছে পড়াগুলোর নিয়ম হচ্ছে যখন তোমরা পরীক্ষা দিবা, যেগুলা পারো ওগুলা পড়বা একটু শেষে। যদি একটু বেশি সময় থাকে তখন হচ্ছে তোমাদের গ্যাপ গুলো একটু রিফিল করার চেষ্টা করবা, মানে যেগুলো অলরেডি পারো না, কোনো আইডিয়া নেই, ওগুলা হচ্ছে জানার চেষ্টা করবা, মেমোরাইজ করার চেষ্টা করবা। তারপরে হচ্ছে যেগুলো আগে পড়ছো, ফেস করছো, মেমোরাইজ করছো, আইটেম দিছো, ওগুলোর সাথে অ্যাড করে পড়াটা হচ্ছে গুছাবা। তাহলে হচ্ছে ধরো ল্যাকিংস গুলো তাড়াতাড়ি একটু রিফিল হয়। এরপরে হচ্ছে এখানে আপাতত আর কিছু লাগবে না। এই যে এনএসএডস কিভাবে কাজ করে এটা একটু দেখো। টার্মের জন্য এত কঠিন কিছু পড়বে না, কঠিন না, বাট হচ্ছে অনেক বেশি হচ্ছে স্টেপ বাই স্টেপ মনে রাখার কিছু না, এটা জাস্ট একটু দেখো। এটা পড়বো মেইনলি প্রফিট, যখন ওই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসে আসবে, ওখান থেকে যখন এনএসএডে আসবে, বা হচ্ছে শুধু তার প্যারাসিটামল থেকেই ঢুকলো, তখন কিন্তু এগুলো জিজ্ঞাসা করবে। অ্যাসপিরিনের মেকানিজম, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। এখানে হচ্ছে কোন প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রোডাকশন কমে, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে কোন নার্ভ ফাইবার, এটা মাস্ট নো, নাইস টু নো না, এটা এটা হচ্ছে মাস্ট নো, এটা জিজ্ঞাসা করে। এখানে হচ্ছে যে দেখো এই যে 300 থেকে 900 মিলিগ্রাম এভরি 4 to 6 আওয়ার, এটা ধরো আমাদের ক্ষেত্রে বলতো যে 3600 থেকে 450 মিলিগ্রাম পার ডে, এটা। তাহলে যে তোমাদের এবার সাপ্লি পরীক্ষায় প্রফেট একজনকে ফেল দিছিল, জাস্ট বিকজ সেই জিনিসটা জানে না যে অ্যাসপিরিনের ডোজ কয়টা খায়। তিনটা, একটা হচ্ছে লো ডোজ, হাই ডোজের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে একটা অ্যান্টি ইনফ্লামেটরি, একটা হচ্ছে অ্যানালজেসিক। এটা এই যে লাস্টের লাইনটা ইম্পর্টেন্ট, এটাও ধরে। লো ডোজ অ্যাসপিরিন কিভাবে কাজ করে মাস্ট নো। ফিভারের প্যাথোফিজিওলজি লাগবে না, কিভাবে রিডিউস করে এটা লাগবে। ইন্ডিকেশন অফ অ্যাসপিরিন মাস্ট নো। মেইনলি এটা হচ্ছে দেখো যে লো ডোজ যেটা আছে, লো ডোজ মনে রাখবা যে আমাদের যত জায়গার মধ্যে ধরো প্লাটিলেট অ্যাগ্রিগেশন হচ্ছে, অ্যাগ্রিগেশন হয়ে ওই জায়গায় ক্লট ফর্মেশন হচ্ছে, ক্লট ফর্মেশন হওয়ার পর ওই জায়গায় ধরো সামহাও ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডটা সার্কুলেট হইতে পারতেছে না। তো অ্যাসপিরিন কি করে, অ্যাসপিরিন হচ্ছে ওই ব্লাডের ক্লটটাকে হচ্ছে তোমার, যদি ক্লটটা একদম মানে স্ট্রং লেভেলের না হয়, মডারেট বা হচ্ছে দুর্বল টাইপ আর কি, তখন এটাকে হচ্ছে সে ডিসলিউট করতে পারে, ব্লাড ফ্লোটা আবার নর্মাল করতে পারে। তাছাড়া হচ্ছে আমি আগে যেটা শুনছিলাম যে ব্লাডটাকে হচ্ছে একটু থিন করে, একটু পাতলা করে, যেন হচ্ছে তার ফ্লো হইতে সুবিধা হয় আর কি। ঠিক আছে। তো এই যে এটা লো ডোজ অ্যাসপিরিন কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করি, মেইনলি হচ্ছে যে থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার, তখন নাম বলবা কয়েকটা। আর দেখো সিভিয়ার লেভেলের যে পেইন হয় না, আমরা হচ্ছে এই যে হাই ডোজ ইউজ করি। ইন্ডিকেশন অফ অ্যানাসিডস, এটা একবার রিডিং দিলে বলতে পারবা। এই জিনিসটা সকল স্যার ধরে যে ডাক্টাস আর্টারিওসাসের প্যাটেন্সি কে মেনটেন করে। ইন্ডোমিথাসিন given to a newborn child with a patent ductus can result in closure, avoiding the alternative of surgical ligation। মানে সহজ কথা কি বলতে চাচ্ছে এখানে, ডাক্টাস আর্টারিওসাস হচ্ছে নর্মালি ক্লোজার হওয়া লাগবে জন্মের পর। তো ওইটা যদি ওপেন থাকে তখন হচ্ছে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সার্জিক্যালি প্রসিডিউর করে ওইটাকে ক্লোজ করতে পারি, অথবা আমরা ইন্ডোমিথাসিন দিতে পারি। অ্যাডভার্স ইফেক্ট মাস্ট নো, ওই যে সাইটোপ্রোটেক্টিভ ফাংশন পড়ছিলাম না, ওই সাইটোপ্রোটেক্টিভ ফাংশন গুলাকে অল্টার করবে, অল্টার করার পর যে প্রবলেম গুলো হবে এখানে দেখবো। এরপর হচ্ছে দেখো স্যালিসাইলিজম। ঠিক আছে, ওই যে বললাম না একটু আগে যে অ্যাসপিরিন, এটা হচ্ছে এক ধরনের স্যালিসাইলিন। অ্যাসপিরিন না বলে বলতে পারে যে স্যালিসাইলিড পয়জনিং। তো স্যালিসাইলিজম কি এটা দেখো।
তারপরে হচ্ছে এখানে এই জিনিসটা মাস্ট, রেই সিনড্রোম, ঠিক আছে? যে ভাইরাল ফিভার হয়েছে, ভাইরাল ইনফেকশন হয়েছে, ওখানে আমি অ্যাসপিরিন দিছি। অ্যাসপিরিন দিলে কি কি হইতে পারে? ফালমিনেটিং হেপাটাইটিস হইতে পারে, আর সাথে হইতে পারে সেরিব্রাল ইডেমা। আরেকটা জিনিস, সেটা কাদের হয় দেখো, চিলড্রেনদের হয় এটা। এখানে অনেক কথা আছে, পরীক্ষার হলে এগুলো তুমি মনে রাখতে পারবে না। আমি যেগুলো মার্ক করতেছি ওগুলো একদম না জানলেই নয়, ওগুলা হচ্ছে অ্যাটলিস্ট বলতে হবে টুকটাক। তারপর হচ্ছে অ্যানিসিড কেন গ্যাস্ট্রিক মিউকোসাল ড্যামেজ করে, ঠিক আছে? টেকনিক্যাল কোশ্চেন কি, এগুলো সবাই জানো আশা করি। যে কোনো পেইন কিলার ওষুধ দিলে সাথে কিন্তু একটা প্রোটন পাম্প ইনহিবিটর দেওয়া হয়, ঠিক আছে? কারণ ওই যে পেইন কিলারটা হচ্ছে ধরো একটা অ্যানিসিড, তো অ্যানিসিড কি করবে, গ্যাস্ট্রিক মিউকোসাল ড্যামেজ করবে, ওইটা প্রোটেকশন করার জন্য আমরা পিপিআই দিই। কন্ট্রাইন্ডিকেশন মাস্ট নো, দেখো এই জিনিসটা, যে যে কোনো ধরনের সার্জারি করবা, উনি ধরো অ্যাসপিরিন খাচ্ছে, ধরো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পেশেন্টের প্রায় সবারই ধরো প্রতিদিন ধরো প্রথম লোডিং ডোজ হিসেবে 4টা খাওয়া লাগে, পরে হচ্ছে একটা করে খাওয়া লাগে প্রতিদিন। তো ও এই কথাটা তো এখানে নাই, এটা বলে দিই। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে, বা এখন তুমি শিওর হও নাই, ডিটেক্ট গেস করতেছো, তো লোডিং ডোজ হিসেবে অ্যাসপিরিনের দেওয়া হয় হচ্ছে 300 মিলিগ্রাম, যেখানে বাজারে অ্যাসপিরিন পাওয়া যায় 75 মিলিগ্রামের একটা ট্যাবলেটে। তাহলে হচ্ছে আমাদের কয়টা ট্যাবলেট দেওয়া লাগবে? 300 মিলিগ্রামে হবে 4টা ট্যাবলেট, ঠিক আছে? এটা হচ্ছে লোডিং ডোজ। লোডিং ডোজ কিসের জন্য দিব? এটা দিব আমরা হচ্ছে এমআই এর জন্য, ঠিক আছে? তো এমন একটা পেশেন্ট ধরো অ্যাসপিরিন খাচ্ছে, তো অ্যাসপিরিন খেলে কি হবে ভাই, বলছিলাম যে ব্লাডটা স্মুথলি হচ্ছে ফ্লো হইতে পারবে, ব্লাডটা একটু পাতলা হবে। তারপরে হচ্ছে কোনো ক্লট টট থাকলে হচ্ছে ওইটাকে সামহাও হচ্ছে ডিজলভ একদম না করতে পারলেও ও হচ্ছে মানে ভালোই লেভেলে ফ্লো হইতে পারবে। তো এখানে কি হয়, মানে আমাদের বডির যে ক্লটিং মেকানিজম আছে ওইটাকে সাপ্রেস করে রাখে। তো আমি সামান্য যে কোনো একটা সার্জারিতেও যদি সামান্য ইনভেসিভ প্রসিডিউর হয়, যেমন দাঁত তোলা, ওখানে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস হচ্ছে তার ব্লিডিং হচ্ছে, ঠিক আছে? ওখানে এই ব্লিডিং হওয়ার কারণ কি? এটা হচ্ছে সে হচ্ছে অ্যাসপিরিন সে হচ্ছে ইনটেক করতেছিল, ঠিক আছে? এই জন্য যে কোনো সার্জারির মিনিমাম 1 সপ্তাহ আগে আমরা ইনশিওর করি সে 1 সপ্তাহ আগ থেকে হচ্ছে ওই অ্যাসপিরিনটা অফ রাখবে। তারপর হচ্ছে এই জিনিসটা যে বার্নের পর কেন দিব না, কার্লিং আনসার হওয়ার একটা ভয় থাকে, এই যে রেই সিনড্রোমটা পইরো। তারপরে হচ্ছে প্রিকশনটা একটা রিড দিবা, আর কিছু না, জাস্ট রিড। পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টে আমরা কি দেই, প্রফ একটু পড়ে নিও। দেখো এই যে কিটোরোল একটা অ্যানাসিডস ব্যথানাশক হিসেবে ইউজ করে, দেখো মেইনলি সিস্টেমিক ইউজ। এটা তোমাদের ওটিতে দেখবা, ওখানে অনেক প্রোটোকল আগে দেখতাম লেখা থাকতো, বা টাইলসেও কিছু দেখবা ওষুধের নাম লেখা আছে, কিটোরোলেক্স আছে ওখানে। এরপর হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল হচ্ছে অ্যানেসেডস এর মধ্যে সবচেয়ে সেফেস্ট ড্রাগ। ধরো আমাদের যখন অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি, অ্যান্টিবায়োটিক অলওয়েজ ইউজ করি কিসের জন্য? ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য। তো ভাইরাল ডিজিজের জন্য আমাদের ওই প্যারাসিটামল ছাড়া হচ্ছে অন্য কোনো ভালো ড্রাগস কিন্তু নাই, ঠিক আছে? ব্যথানাশক ড্রাগস, এটা সেফেস্ট ড্রাগস। ইন্ডিকেশন, তারপর হচ্ছে দেখো ওরাল ডোজ কি, ওরাল ডোজ হচ্ছে সর্বোচ্চ 1 গ্রাম, কতক্ষণ? 4 থেকে 6 আওয়ার পর পর, ঠিক আছে? তো 4 গ্রাম সর্বোচ্চ হচ্ছে আমরা একটা মানুষকে দিতে পারি, তাহলে 4 গ্রাম যদি হয় তাহলে হচ্ছে আমরা 1 গ্রাম করে 6 আওয়ার পর পর দিতে পারি। তারপরে আরেকটা করতে পারি কি, যে তার হচ্ছে এখানে একটা কথা আছে যে 4 to 6 আওয়ার, 4 যদি হয় তাহলে একদিনে কিন্তু তার 1 গ্রাম করে দিলে 6 গ্রাম হয়ে যায়, ওইটা কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমরা সর্বোচ্চ একটা মানুষকে 1 গ্রাম করে 4 বার ডেইলি দিতে পারি, ঠিক আছে? 4x।
তো এটা যায় না, এটা ধরে। তো এটা লাগবে যে প্যারাসিটামল কি কি ফর্মে পাওয়া যায় দেখো। এটা জানো, ট্যাবলেট পাওয়া যায়, সাপোজিটরি পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়, এই জিনিসটা হয়তো অনেকে জানতো যে পেডিয়াট্রিক ড্রপ হিসেবে পাওয়া যেতে পারে। তারপরে এটাও আছে, এই যে ক্যাফেইনটা তোমরা অনেকেই খাইছো, প্যারাসিটামল প্লাস হচ্ছে ক্যাফেইন, এইগুলা হচ্ছে দেখো নাই, ট্রামাডোল আর মিথিওনিন। এটা প্রফের সময় একটু দেখো, এখন এটা মনে রাখার কোনো দরকার নাই। এটা একটু দেখো, পয়জনিং, এটা ফরেনসিক মেডিসিনে লাগলেও লাগতে পারে। আখতারুজ্জামান স্যার হলে কোশ্চিন করবে এটা। তারপর হচ্ছে প্যারাসিটামল পয়জনিং এর ক্ষেত্রে কি দিবা, অ্যানেসিডাইল সিস্টিন আর হচ্ছে মিথিওনিন। এটা একটু রিডিং দিও। NSAID আর COX-2 ইনহিবিটর যেগুলো আছে, এটার মধ্যে কিছু স্লাইটলি কিন্তু ডিফারেন্স আছে। কোশ্চেন করবে যে হচ্ছে রিনাল ইনজুরি কোনটা করে কোনটা করে না, বা হচ্ছে যে কোনো একটা পোর্শন থেকে শুরু করে তারপরে যা বলবে যে আচ্ছা এটা রিনাল ইনজুরি করতেছে তাহলে কোনটা দিবা, এরকম কোশ্চেন আর কি। COX-2 সিলেক্টিভ ড্রাগস কখন দিবে না, যদিও এটা হচ্ছে সেফ ড্রাগ, তারপরেও কিছু ক্ষেত্রে আমরা দিতে পারবো না। প্রফের সময়টা একটু পড়ো। এই গাউটের ড্রাগস গুলা একটু দেখো, প্রফের সময় একটু দেখা যায়। এখানের যে ড্রাগস গুলা আছে, দেখবা যে একটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, অ্যান্টি ফাঙ্গাল অ্যাক্টিভিটি, দুইটা হেডিংসে কিন্তু ধরতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে এই যে দেখবা যে ভাই দুইটা হেডিংসে দেখাইছে, একটা হচ্ছে যে ক্রস লিঙ্কিং কে কি ইনহিবিট করে এরা, আর আদার স্টেপস কে ইনহিবিট করে এরা, এভাবে। তো ওইটাও যদি মনে না থাকে, অ্যাটলিস্ট হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির এখানে দুইটা তিনটা মনে রাখার চেষ্টা করবা। অ্যান্টি ফাঙ্গাল যেটা আছে ওইটা মনে রাখবা, অ্যান্টি ফাঙ্গালটা কিন্তু একটু মনে রাখা লাগে। এখানে এই সবগুলো হেডিংসই লাগবে। ব্যাকটেরিস্ট্যাটিক কি বোঝায়, সাইডাল কি বোঝায়, মাস্ট নো। ব্রড স্পেকট্রাম কাদের বিরুদ্ধে কাজ করে বা কি, ন্যারো স্পেকট্রাম কি, এক্সটেন্ডেড স্পেকট্রাম কি। ব্যাকটেরিসাইডাল ড্রাগস এর নাম কতগুলা, তোমাদের অনেকগুলো আছে, যে কোনো হচ্ছে 5-6টা মনে রাখার চেষ্টা করবা, তাইলেই চলবে, সব মনে রাখা লাগবে না। আর প্রফ যখন চলে আসবে তখন হচ্ছে এমসিকিউ এখান থেকে করে, তো হচ্ছে যতটুকু পারো মনে রাখার চেষ্টা করো। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স গুলা কি, ডিসঅ্যাডভান্টেজ মাস্ট। ব্যাকটেরিসাইডাল, ওই যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং কারা করে, টাইম ডিপেন্ডেন্ট কিলিং কারা করে,
MIC MBC must know. Post antibiotic effect must know. প্রিন্সিপাল প্রিন্সিপালটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি অ্যান্টিবায়োটিক দিবা, কি কি জিনিসপাতি চিন্তা ভাবনা করবা। তখন হচ্ছে মেইন এখানের ব্রড লাইন গুলো, হেডলাইন যেগুলো আছে ওগুলো একটু কইলো। রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করি যে রিস্ক বেনিফিট রেশিও, এটা যে কোনো ড্রাগস এর ক্ষেত্রে আমরা কনসিডার করি রিস্ক বেনিফিট রেশিও। হ্যাজার্ডস মাস্ট নো। সুপার ইনফেকশন কি বলে, অপরচুনিস্টিক ইনফেকশন কি বলে। সুপার ইনফেকশনের এগুলা টার্মের জন্য পড়ার দরকার নেই, প্রফের সময় একটু হইল। ফেইলার হইলে, ফেইলার হইলে না, ফেইলার হওয়ার কজ কি। সিলেক্টিভ টক্সিসিটি মাস্ট নো। সেফ অ্যান্টিমাইক্রোবিয়ালস ইন প্রেগন্যান্সি মাস্ট নো। হেমোপ্রোফাইলেক্সিস মাস্ট নো। কম্বিনেশন কেন ইউজ করা হয় মাস্ট নো। রেসিস্টেন্সের এটা তোমরা মাইক্রোবায়োলজির জেনারেল মাইক্রোতে পড়ে আসছো, এখান থেকে একটু দেখবো আর কি। বিটা ল্যাকটামেজের কাহিনীটা একটু কইরো। এটা এগুলো হচ্ছে সব প্রফের জন্য, নট টার্ম। টার্মের মধ্যে ওষুধের নাম, ইন্ডিকেশন, মেকানিজম, অ্যাডভার্স ইফেক্ট, এগুলাকে একটু গুছায়া হালকা বলতে পারলেই মোটামুটি পাস হয়ে যাবে, ঠিক আছে। ড্রাগ রেসিস্টেন্স আমরা কিভাবে কমাইতে পারি, রিডিং দিও। সুপার ইনফেকশন কি, মেকানিজম কি, কোন কোন ড্রাগ করে, কোথায় করে, এটা বেশি ইম্পর্টেন্ট না, তারপরে রিডিং লিখতে পারো। এরপরে হচ্ছে লাগবে না, কারণ এগুলো সব মাইক্রোবায়োলজি যখন পড়বা তখন হচ্ছে জিনিসপাতি গুলো বুঝবা, এখন এগুলা অত ইম্পর্টেন্ট না। এটা একটু কইরো যে কোন কোন কেমোথেরাপিউটিক এজেন্টস আমরা চিলড্রেন ইউজ করব না, ঠিক আছে। টেট্রাসাইক্লিন মাস্ট নো। কেন, এই যে ডেন্টাল ক্যারিজ ফর্ম করে। এই যে সিপ্রোফ্লক্সাসিন কি করে, আর্থ্রোপ্যাথি করে। প্রোনামফেনিকন করে হচ্ছে তোমার গ্রে বেবি সিনড্রোম, এই সবগুলো জিনিসপাতি ধরে কিন্তু। তারপরে হচ্ছে সালফোনামাইড করে কার্নি টেরাস। সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, ন্যাচারাল কোনটা, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কোনটা, এগুলো ধরে। ক্লাসিফিকেশন মাস্ট নো, ন্যাচারাল। তারপর হচ্ছে বিটা ল্যাকটাম সেনসিটিভ কোনগুলা, এই যে এগুলার ব্রড হিডিংস গুলা একটু কইরো আর কি। তো এখানে মাস্ট নো যেটা হচ্ছে যে ন্যাচারাল, লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, বিটা ল্যাকটামেজ রেসিস্ট্যান্ট, সেনসিটিভ, এগুলো। প্যারেন্টেরাল, ওরাল, মেকানিজম, তিনটা জিনিস কিন্তু বলা লাগে, ঠিক আছে, যে কোনো একটা বলে চুপ করে দেখো না। পেনিসিলিনের ইন্ডিকেশন, যে পেনিসিলিন জির কোনটা, ভির কোনটা। এরপরে হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম কোনটা। তারপরে ফ্লুক্লোক্সাসিলিন, ফ্লুক্লোক্সাসিলিনের ইন্ডিকেশন। মেনলি হচ্ছে ওভারঅল যদি কিছু মনে না থাকে এটা মনে রাখবা যে আমাদের শরীরের যে কোনো যে কাটা ছেঁড়া যখন হয়, সুপারফিশিয়াল বা ডিপ, তখন হচ্ছে আমরা এই পেনিসিলিনটা কিন্তু ইউজ করি।
তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। পেনিসিলিন থেকে সবচেয়ে বেশি যেটা হয় যে অ্যানাফিলাক্টিক শক। তারপর আছে সিরাম সিকনেস। বিটা ল্যাকটামেজ পেনিসিলিন বা অ্যান্টি স্টেফেলোকোক্কাল পেনিসিলিন মাস্ট নো। পেনিসিলিন আর প্রোবেনিসিড, এটা জিজ্ঞাসা করা হয় এভাবে যে আমরা পেনিসিলিনকে হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন কিভাবে বাড়াতে পারবো, এটা এরকম সিম্পলি রাখবে যে প্রোবেনিসিড। এখন কেন এটা হচ্ছে ওই তোমার যখন প্রফের অস্পি দিবা ওখানে একটা শীটের মধ্যে আছে, এটাকে পুরা টুক অনেক কিছু লেখা আছে, শর্ট করে নিয়ে আসবা জিনিসটা, ঠিক আছে? মানে যেখানে সহজ কথা যদি বলি যে পেনিসিলিন যেখানে হচ্ছে এক্সক্রিট হইতো কিডনির মাধ্যমে, প্রোবেনিসিড কি করে ওই পেনিসিলিনের সাথে আর স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে দেখা ও কম্পিট করে যে কে এক্সক্রিট হতে পারে আগে আগে। তো যেখানে পেনিসিলিন এক্সক্রিট হওয়ার কথা ছিল ওখানে হচ্ছে প্রোবেনিসিড হচ্ছে এক্সক্রিট হয়, এজন্যই হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে লং থাকে। বিটা ল্যাকটামেজ ইনহিবিটর ট্র্যাডিশনাল আর নোভেল। অ্যামোক্সিসিলিন আর ক্লাভুলিনিক অ্যাসিড কেন ইউজ করা হয় কম্বিনেশনটা? অ্যাম্পিসিলিন অ্যামোক্সিসিলিন, দেখো কোনটা বেশি ভালো খারাপ হ্যান সুপার ইনফেকশন কে করে। সেফালোস্পোরিন, এখানে এই পাশের কথাগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই দেখো যে এখানে গ্রাম পজিটিভের এগেনস্টে তো সে অ্যাক্টিভ, প্লাস হচ্ছে মডারেটলি অ্যাক্টিভ হচ্ছে গ্রাম নেগেটিভের এগেনস্টে। এখানে দেখো যে গ্রাম নেগেটিভ আগে যেগুলো ছিল এগুলোর সাথে আরো তিনটা অ্যাড হয়েছে, আর এই পাশে তো ওরাল প্যারেন্টাল মিনিমাম তিনটা করে ড্রাগস যেন বলতে পারো, ওরালের তিনটা প্যারেন্টালের তিনটা এরকম করে বলবা। থার্ড জেনারেশনের ক্ষেত্রে দেখো যে গ্রাম নেগেটিভের এক্সপান্ডেড কভারেজ আছে, আগে যেই তিনটা তিনটা ছয়টা ছিল এটার সাথে আরো তিনটা অ্যাড হয়েছে, ঠিক আছে? আর চার নাম্বার যেটা, চার নাম্বারটা দেখো এই যে অ্যারোজিনুসা, এটা প্রবাবলি হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনুসা। তারপরে হচ্ছে তোমার এই যে হেমোফিলাস নেইসিরিয়া, আগের যতগুলা পড়বা দেখবা যে এই চার নাম্বার জেনারেশনের যে ফিচার গুলো আছে ওগুলা নাই এখানে, ঠিক আছে? এটাই তো, এই জন্যই তো হচ্ছে জেনারেশন, যে আগের থেকে আরো বেটার হচ্ছে এগুলা। তো এখানের মধ্যে একটু খেয়াল করে পড়ো যে কোনটা গ্রাম নেগেটিভ, সোললি গ্রাম নেগেটিভের উপর ফোকাস করতেছে, কোনটা গ্রাম পজিটিভের উপর, এটা একটু দেখো। তো এখানে ফিফথ জেনারেশন তো ছিল, এই যে ফিফথ জেনারেশন সেভারোস্পোরিন। তোমাদের বইয়ে প্রবাবলি ফিফথ জেনারেশনের আরো দুইটা নতুন নাম আসছে, ওই দুইটা নতুন নাম বললো, ঠিক আছে? কিভাবে কাজ করে এটার এই যে দুইটা মেকানিজম আছে, মেকানিজম গুলো বলা লাগবে। অটোলাইসিনেটটা না বললেও হয়, কিন্তু দুইটা মাস্ট। অটোলাইসিনেটটাও একটু পড়ে নিও। ফার্স্ট জেনারেশনের ইউজ, সেকেন্ড জেনারেশন, থার্ড ফোর্থ জেনারেশন, তারপরে হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, ঠিক আছে? এখানে যদি ছন্দ টন্দ বা হচ্ছে তোমরা যেভাবে এটাকে মনে রাখতে পারো চেষ্টা করো মনে রাখার, কারণ হচ্ছে ওই যে একটা বললা তারপরে হচ্ছে ধরো কোনো সিকোয়েন্স সাজাও নাই তুমি বলার, তখন হচ্ছে পরীক্ষার হলে কিন্তু তুমি ভুলে যাবে, বা হচ্ছে এমন কিছু একটা বলছো উল্টা পাল্টা, তখন কিন্তু ধরো যেটা তুমি অ্যান্সার করবো ওইখান থেকে কিন্তু আরো ডিপারে কোশ্চেনে নিয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে পাঁচ ছয়টা জিনিস বা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে সিলেক্ট করে মনে রাখা বেশ ভালো। যেমন ধরো পি, পি দিয়ে হচ্ছে কয়েকটা মনে রাখলে, এখানে ধরো এখানে আছে পাইলোনেফ্রাইটিস আছে, পি দিয়ে হচ্ছে পেলভিক ইনফেকশন আছে, তারপর এখানে আছে ধরো প্রোস্টাইটিস আছে, এরকম পি দিয়ে আমি সব মনে রাখলাম। তারপরে এখানে আর কি কি মনে আছে, এই যে ধরো এস, এস দিয়ে হচ্ছে সেপ্টিসেমিয়া, তারপর হচ্ছে সার্জিক্যাল কেমোপ্রোফিল্যাক্সিস। ধরো তুমি কিচ্ছু পারো না,
তুমি খালি এখানে পি আর এস, এস এর যতগুলো আছে এগুলো মনে রাখলা, তাইলে কিন্তু সুন্দর মতো এই যে বুলেট ফেলতে পারবা যে এস এ ছিল সেপ্টিসেমিয়া সার্জিক্যাল কেমোপ্রোফাইলেক্সিস, পি তে হচ্ছে পাইলোনেফ্রাইটিস পোস্টাইটিস, তারপর হচ্ছে আরেকটা ছিল পেলভিক ইনফেকশন। ঠিক আছে? তো এরভাবে একটু সাজায় নিও জিনিসপাতিগুলো, তাহলে পরীক্ষায় মনে রাখতে সুবিধা হবে। যতই পড়ালেখা করো ভাইভাতে যদি বলতে না পারো আসলে কিন্তু লাভ নেই। ঠিক আছে? এরপর হচ্ছে এই যে ডাইসালফিরাম লাইক অ্যাকশন, এটা একটু দেখো। যাদের এখনো ধরো এরকম ওষুধের নামগুলা মনে থাকে না বা বিদ্যুতের নামগুলা, এগুলার সলিউশন কিন্তু একটাই, সেটা হচ্ছে ধরো ডেইলি 2 বার হচ্ছে এগুলাকে একটু না দেখে বলার চেষ্টা করবা। তাইলে হচ্ছে দেখবা যে 2-3 দিনের মাথায় জিনিসপাতিগুলো একদম নর্মাল, দেখবা একটা ফ্লোতে চলে আসছে। ঠিক আছে? যেটাই বিদ্যুটে লাগবে ওইটাকে হচ্ছে উচ্চারণ করে জোরে জোরে বলার চেষ্টা করবা। ঠিক আছে? তাইলে হবে। এই মনোব্যাকটামটা একটা রিডিং দিও প্রফের সময়, এখন দরকার নেই। কার্বাপেনামের মধ্যে কি কি আছে? মেরোপেনাম, ইমিপেনাম, ডোরিপেনাম, আর্টাপেনাম। এটা পড়ো, একদম ইজি। ইমিপেনাম আর সিলাস্টিন কেন ইউজ করা হয়? তারপরে হচ্ছে প্রফের আগে একটু পড়ো, ওয়ান স্টার টপিক, বেশি ইম্পর্টেন্ট কিছু না। প্রপার্টিজ গুলা বেশি ইম্পর্টেন্ট। এই যে এখান থেকে আবার জিজ্ঞাসা করি, এটা ফার্মাকোলজিক্যাল স্যাংচুয়ারি কোনটা? এই যে এখানে বনি স্ট্রাকচারস এর যেটা দিছি, এটা কিন্তু মাস্ট না, মানে এখানে যত কিছু বলো এই জিনিসটা না বলা আগ পর্যন্ত হচ্ছে স্যাররা শুনতে চায়। ঠিক আছে? ওয়েট করবেন কি এটা শোনার জন্য, বা আরো হিন্টস দিয়ে ওই জায়গাটায় নিয়ে যাবে।
এই যে মেকানিজম যেগুলো আছে এগুলো হচ্ছে সংক্ষেপে কিন্তু বলবো, রিটেনে যেভাবে লেখো এত কিছু বলার দরকার নেই। প্রফের সময় পড়লে এখন এত পড়ার দরকার নেই, এটা এটা মাস্ট নো। টার্মের ভাই ভাই হচ্ছে এটা থেকে ধরে।
এখানে হচ্ছে জাস্ট ওই যে হেডলাইন গুলো আছে না, হেডলাইন গুলো পড়বা, আর এটা হচ্ছে, এটা পড়লে একদম ক্লিয়ারলি বুঝবা যে ক্যান কোনটা এক্সট্রা সেলুলার ইন্টারসেলুলার ব্যাকটেরিয়ার উপরে কাজ করে, কোনটা ডিউরেশন কমায়, এগুলা বুঝবা। ওই মেইন হেডলাইন গুলো বললেই চলবে। এখানে এরকম এই যে ছোট ছোট যে টপিক গুলো আছে, যে কালা জ্বরের দাগ, তারপর হচ্ছে একটু আগে যেগুলো দেখাইছিলাম, যে ছোট ছোট কিছু আছে, যেমন আইবিএস, আইবি ড্রাগস, আগেও পাঠ করছিলাম। এগুলো দিয়ে হচ্ছে সাধারণত পরীক্ষাগুলো শেষ হয়, যে র্যান্ডম কোশ্চেন করে যে বলতো এটা এই রোগের জন্য কোনটা দেবো, এই রোগের জন্য কোনটা দেবো, এভাবে আর কি। তো লাস্টে এগুলো পারলে ইমপ্রেশনটা বেশ ভালোভাবে স্যারদের কাছে ফিক্স হয়, আর পরীক্ষায় মোটামুটি ভালো মার্কস পাওয়া যায়।
তো মোটামুটি হচ্ছে আমাদের টার্মে প্রফে যতটুক ধরে এতটুক পর্যন্তই, ঠিক আছে। আর এরপরে যেগুলো আছে ওখান থেকে আমাদের যে ডার্মাটোলজি নিয়ে, তারপর হচ্ছে ডেন্টাল সেকশনের ড্রাগস গুলো নিয়ে কথাবার্তা আছে, ওগুলো তো লাগে না, ঠিক আছে। আর কারো যদি আগ্রহ থাকে যে ভাই আমি এগুলা একটু পড়বো টড়বো, বইলো, সমস্যা নেই, কিন্তু এখন হচ্ছে পরীক্ষায় পাশ করা নিয়ে চিন্তা করো। আর যেগুলো আছে ওগুলো অনেক পড়া, এগুলো একটু বারবার রিপিটেশন করা লাগবে, নাহলে হচ্ছে একটার অ্যাডভার্স ইফেক্ট একটার ইন্ডিকেশন আরেকটার মধ্যে বলে ফেলবা, এটাই খুব স্বাভাবিক। ঠিক আছে, তো এইখানে এই যে বাকি যে আছে এগুলা তোমাদের দরকার নেই। স্ক্যাবিসেটটা একটু মার্ক করে দিতাও, স্ক্যাবিসেটটা লাগে, ঠিক আছে। এই যে পারমেথ্রিন, বেনজয়েল বেনজোয়েট, তারপরে হচ্ছে যে লিনডেন, এটা একটু পড়ো ইফ পসিবল। তো প্রফের জন্য এখন কোনো দরকার নেই। তারপর হচ্ছে এখানে কোন কোন ধরনের ভ্যাকসিন, এগুলো মাইক্রোতে এসে পড়বা। টক্সোয়েট কি, এপিআই শিডিউল, এগুলো পড়বা, এখন আগ্রহ নিয়ে পড়ার অত দরকার নেই। এই জিনিসটা প্রফের সময় তোমাদের লাগবে। আহ ওইটা হচ্ছে অসপি রিলেটেড, ভাই একটা ক্লাস নিয়ে নিবুনি, কোনো প্যারা নেই, এখন এটা নিয়ে তোমাদের মাথা ঘোরানোর কোনো কারণ নেই, ঠিক আছে। তো বাকি যা যা আছে তাহলে আহ আমাদের আর সামনে গিয়ে লাভ নেই, আমি এটা শেষ করে দিচ্ছি এই ভিডিওটা। সবার জন্য শুভকামনা রইলো। আর চেষ্টা করো আর কি যতটুকু পড়া যায় পড়ে ভাইভাটা দিয়ে আসেন। একদম কিছু পড়তে না পারলেও যেন ওষুধের নামগুলা আর বেসিক ধরো মিনিমাম 5টা করে ইন্ডিকেশন যেন পড়ে পরীক্ষার হলে যাও, এটাই ট্রাই করবা। হ্যাঁ, এটা হচ্ছে একদম সর্বনিম্ন চেষ্টা যেটা আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা।